নাগাদ উক্ত প্রতিষ্ঠানের চিত্রগ্রাহক পদে কর্মরত মোহাম্মদ মশিউর রহমানের আগমন ঘটে। ওই প্রকল্পের কয়েকটি তথ্যচিত্রের প্রযোজক সে এসেই নির্মাতাগণের বকেয়া বিল পরিশোধের প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করে। আমরা ডিএফপির অন্যান্য কর্মকর্তাদের বরাতে জানতে পারি বকেয়া বিল পরিশোধের গড়িমসির সাথে মোহাম্মদ মশিউর রহমান জড়িত। অতঃপর ডিএফপি ডিজি মহোদয়ের সামনে মোহাম্মদ মশিউর রহমানকে বকেয়া বিল আটকে রাখার ব্যাপারে জবাবদিহি করতে বলা হলে কোনো রকম উস্কানি ছাড়াই সে অশোভন আচরণ শুরু করে এবং নির্মাতাগণের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে সে বকেয়া বিল পরিশোধ না করেই চলে যেতে চায়। অর্থাৎ নির্মাতাগণ এই ঘটনার প্রতিবাদ জানাই। পরবর্তীতে সম্পূর্ণ মিথ্যা অজুহাত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্মাতাদের প্রাণনাশের উদ্দেশ্যে অন্তত 30 থেকে 40 জন বহিরাগত সন্ত্রাসীদের ডেকে এনে ডিজি মহোদয়ার পক্ষে আমাদের উপর আটকা শারীরিক হামলা চালায়। অতর্কিত এই হামলায় আমাদের মধ্যে মোহাম্মদ গোলাপ শাহের মাথা ফেটে যায়, আব্দুর রহমানের মুখ ও ঠোঁট ফেটে যায়, নাসির ফারুক আমিনের ডান কানের পর্দা ফেটে যায় এবং মুশফিকুর রহমান জোহান সহ অন্যান্য নির্মাতাগণ গুরুতর আহত হয়। এই হামলার পরে রমনা মডেল থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত হয় এবং আলামত গ্রহণের স্বার্থে সিসিটিভি ফুটেজের তলব করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ হাজির করতে পারেনি। আমরা অনুমান করি মোহাম্মদ মশিউর রহমান ডিএফপির অন্যান্য কর্মকর্তাদের যোগসাজশে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ ইচ্ছাকৃতভাবে মুছে ফেলেছেন বা প্রমাণ নষ্ট করা এবং সরকারি কর্মচারী বিধিমালা 2018-এর আওতায় অসদাচরণ। হামলার ঘটনার পর আমরা জানতে পারি অভিযুক্ত দীর্ঘদিন ধরে অধিদপ্তরে অন্যায় প্রভাব বিস্তার করে আসছিলেন এবং স্থানীয় অপরাধ চক্রের সঙ্গে সম্পর্ক রেখে অন্য কর্মচারীদের উপর ভীতির সঞ্চার করে আসছিলেন, যা গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ডাক্ট রুলস 1979-এর রুল 32 অনুযায়ী স্পষ্ট অসদাচরণ এবং সরকারি চাকরি আইনের ধারা 32 ক অধীন দণ্ডনীয় অপরাধ। এই হামলার ঘটনার পরপরই অভিযুক্ত মোহাম্মদ মশিউর রহমানকে সরকারি চাকরি আইন 2018-এর 39 ধারা অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়। পরবর্তীতে ছবি দেখে হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে 5 জনকে আমরা শনাক্ত করি। তারা হলেন আদিবুর রহমান, হাবিবুল্লাহ বাহার কলেজের দাতা সদস্য, সাবেক সিনিয়র সভাপতি হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল, বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে যুক্ত। মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল। দিদারুল ইসলাম দিদার, সাবেক আহ্বায়ক সদস্য হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল। আসাদুল ইসলাম, সাবেক আহ্বায়ক হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল। জীবন আহমেদ, কর্মী হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল। এই ঘটনার রাতেই আমরা রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করি। পুলিশ আমাদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করছে, কিন্তু ঘটনার 72 ঘন্টা পেরিয়ে গেলেও মামলাটি এখনও রুজু হয়নি। উক্ত ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ মশিউর রহমানকে সরকারি চাকরি আইনের ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত হয়েছে বলে অধিদপ্তর স্মারক বিজ্ঞপ্তি জারি করেছে। অভিযুক্তের উক্ত কার্যকলাপ সরকারি চাকরি আইন অনুযায়ী সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ। সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করেছে, সরকারি বিল পরিশোধে বাধা সৃষ্টি করেছে এবং অন্য সরকারি কর্মচারীদের কর্তব্য পালনে বাধাগ্রস্ত করেছে। আমরা ধারা 32 খ অনুযায়ী গুরুদণ্ড, চাকরি হতে বরখাস্ত এবং ধারা 38 অনুযায়ী ভবিষ্যতে প্রজাতন্ত্রের কোনো কর্মে নিয়োগের অযোগ্য ঘোষণার দাবি করেছি। উল্লেখ্য যে সরকারি চাকরি আইন ধারা 42(2) অনুযায়ী ফৌজদারি মামলা চলাকালীন বিভাগীয় কার্যধারা রুজু বা নিষ্পত্তিতে কোনো প্রতিবন্ধকতা নাই। ফলে অভিযুক্ত সরকারি কর্মচারীকে ফৌজদারি মামলায় গ্রেপ্তারের পূর্বে বিভাগীয় অনুমতির প্রয়োজন নাই। আমরা রমনা থানাকে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। অভিযুক্ত কর্তৃক জুলাই আন্দোলন বিষয়ে তথ্যচিত্র বকেয়া বিল আটকে রেখে সরকারি অর্থের অনিয়মিত ব্যবহার ও বিলম্ব ঘটানো হয়েছে, যা সরকারি চাকরি আইন অনুযায়ী ক্ষতিপূরণ আদায়যোগ্য। আমরা আহত হয়ে চিকিৎসা ব্যয় এবং মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা ন্যায়সঙ্গত ক্ষতিপূরণের দাবিও করেছি। উক্ত হামলা
কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্র নির্মাতাদের উপর সুসংগঠিত আক্রমণ, যা চলচ্চিত্র নির্মাণের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার সরাসরি লঙ্ঘন। জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাবলী তথ্যচিত্রের মাধ্যমে জাতির স্মৃতিতে সংরক্ষণ করা জনস্বার্থের বিষয়। এই ঘটনা বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 39 অনুসারে নিশ্চিতকৃত চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন করেছে। অভিযুক্ত সরকারি কর্মচারীর নেতৃত্বে বহিরাগতদের দ্বারা এই আক্রমণ মানবাধিকারের গুরুতর লঙ্ঘন করেছে। এই কার্যকলাপ পদ্ধতিগত দুর্নীতির প্রতিফলন, কারণ অভিযুক্ত দীর্ঘদিন ধরে অধিদপ্তরের অন্যায় প্রভাব বিস্তার করে এসেছে, যে কারণে বকেয়া বিল আটকে রেখে এবং স্থানীয় অপরাধী চক্রের সাথে যোগসাজশে সরকারি প্রতিষ্ঠানকে ব্যক্তিগত নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। উপরোক্ত ঘটনা ও আইনি বিধানবলী বিবেচনায় স্পষ্ট যে অভিযুক্তের কার্যকলাপ শুধুমাত্র ব্যক্তিগত অসদাচরণ নয়, বরং সরকারি প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নিরাপত্তা ও জনস্বার্থের প্রতি গুরুতর হুমকি। এই ঘটনাটি শুধু সরকারি অধিদপ্তরের প্রচলিত ঘুষ সংস্কৃতির দিকটি উন্মোচন করে না, বরং এটি প্রকাশ করে কিভাবে একজন সরকারি কর্মকর্তা নিজেই সহজেই ক্ষমতাসীন দলের কর্মীদের ব্যবহার করে ভয়ভীতি ও চাঁদাবাজির পথ বেছে নিতে পারেন। ছাত্র ও তৃণমূল পর্যায়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ সুবিধা নেওয়ার প্রবণতা গড়ে ওঠার আগেই ক্ষমতাসীন দলকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মাজার, বাউল, ফকির, কবি, লেখক, সঙ্গীত শিল্পী, থিয়েটার কর্মী, সংবাদকর্মী, গাছ রক্ষা আন্দোলন কর্মী সহ নানা ধারার সাংস্কৃতিক কর্মীদের উপর অসংখ্য হামলার ঘটনা ঘটেছে। আমরা প্রচণ্ড উদ্বেগের সাথে লক্ষ্য করেছি মুক্ত চিন্তার চর্চা ও সাংস্কৃতিক বলয়ের অন্তর্ভুক্ত বিষয়গুলোতে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠছে এবং উঠেছে। খোলা যুক্তি দিয়ে অনেককেই কারাবন্দী করা হয়েছে, কনসার্ট বন্ধ করা হয়েছে, শুটিং বন্ধ করা হয়েছে। যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাউল আব্দুল সরকার এবং কবি সোহেল হাসান গাজী এখনো কারাগারে। মোটা তাকে বলতে গেলে নানা ধারার সাংস্কৃতিক কর্মীদের জীবিকা ও সামাজিক নিরাপত্তা আজ হুমকির সম্মুখীন। এটি বাংলাদেশ রাষ্ট্রের সামগ্রিক ব্যর্থতার একটি প্রতিচ্ছবি হয়ে ওঠার আগে নির্বাচিত সরকারের উচিত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। পরিশেষে ডিএসপি কার্যালয়ের এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক এবং জড়িতদের রাজনৈতিক প্রভাবমুক্ত ভাবে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হোক। এ ধরনের ঘটনায় শুধু সর্বদলীয় শাস্তি যথেষ্ট নয়, আইন শৃঙ্খলা বাহিনীকে নির্ভয়ে কাজ করার সুযোগ দিতে হবে এবং বিচার ব্যবস্থাকে দলীয় প্রভাবের বাইরে রাখতে হবে। শাসক বা বিরোধী কেউই যেন আইনের ঊর্ধ্বে নিজেকে ভাবতে না পারে, তা নিশ্চিত করা জরুরি। আমি এখন আমাদের 6টি দাবি আছে, দাবিগুলো একটু পড়ে শুনুন। অভিযুক্ত মোহাম্মদ মুশিউর রহমান সহ ডিএসপি যে সকল কর্মকর্তা ও কর্মচারী এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। অভিযুক্ত সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। যার আমরা অলরেডি কিছু শনাক্ত করে দিয়েছি, বাকি আরও যারা আছে তাদেরকে শনাক্ত করতে হবে। সিসিটিভি ফুটেজ উদ্ধার করতে হবে। সংবিধানের অনুচ্ছেদ 39 অনুসারে নিশ্চিতকৃত মত প্রকাশের স্বাধীনতা ও চলচ্চিত্র নির্মাণের অধিকার রক্ষায় অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করতে হবে। আক্রান্ত চলচ্চিত্রকার ও সংস্কৃতি কর্মীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। চলচ্চিত্রকার সহ সকল ধরনের সংস্কৃতি কর্মীদের নিরাপদ কাজের পরিবেশের নিশ্চয়তা দিতে হবে। চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারি অর্থায়নে নির্মিত চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত আর্থিক অনিয়মের ঘটনা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল সরকারি অধিদপ্তর সমূহে পদ্ধতিগত দুর্নীতি ও অন্যায়ভাবে প্রভাব বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি অফিস সহ দেশের সর্বত্র নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা যে নামে আমরা এখানে এসেছি, কালচার অ্যান্ড ফিল্ম কালেক্টিভ, আমরা এখনই কোনো আলটিমেটাম কিংবা এগুলো দিতে যাচ্ছি না। কারণ হচ্ছে এগুলো আমরা দেখেছি, এগুলোর কোনো আসলে কার্যকারিতা সেভাবে এখানে নাই। তবে আমরা একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, এখানে আমরা যারা উপস্থিত, আমরা অনেককেই দেখতে পাচ্ছি এখানে যারা উপস্থিত, আমরা একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি। আমরা যেখানে সক্রিয় ভূমিকা পালন করছি, আমাদের কাছে তখন কোনো অস্ত্র, আমরা এমন একটা প্রতাপশালী সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াইছিলাম যেখানে আমরা অস্ত্রের মুখোমুখি আমাদের জীবন বিপন্ন করতে আমরা
কেউ কুণ্ঠাবোধ করিনি। আমরা নিরস্ত্র ছিলাম, কিন্তু আমাদের কাছে একটা অস্ত্র ছিল, সেটা আমাদের ক্যামেরা, আমাদের কলম, আমাদের গলা, মুখ। আরেকটা অস্ত্র ছিল, সেটা হয়তো বুকের ভেতর, যেটা একটা নতুন বাংলাদেশ আমরা একটা বিনির্মাণ করব। তো আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা হয়তো অস্ত্রগুলো জমা দিয়েছি, কিন্তু আমরা ট্রেনিং জমা দিই। আপনারা আমাদেরকে বাধ্য করবেন। সবাইকে ধন্যবাদ।